আমাদের রাজ্যের আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায় এবার কেস ডায়েরিতে তিনি আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। নমস্কার কল্যাণবাবু। নমস্কার। আপনি তো মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলেন। হ্যাঁ, আমি মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলাম। ওই সময় ওই ব্যাচে 1980 প্রথম হঠাৎ জেলা থেকে অনেকগুলো র্যাঙ্ক হলো, সেটা যে কোনো কারণেই হোক। তো আমি মাধ্যমিকে 5th হয়েছিলাম দুর্গাপুর থেকে। প্রথম জীবনে চাকরি কোথায় পোস্টিং ছিল, কীরকম ধরনের? আমার প্রথম তো ট্রেনিং হলো ব্যারাকপুরে, যেরকম ট্রেনিং হয় সেই ট্রেনিংও মারাত্মক। আমার ব্যাচে আমি একাই সিলেক্টেড, অতএব ট্রেনিং হলো কনস্টেবলদের সঙ্গে। আচ্ছা, সে এক উদ্ভট কাণ্ড। কারণ ডিএসপিদের ট্রেনিংয়ে কী হয়, যারা ট্রেনিং দেন ওস্তাদ যারা, তারা জানেন যে এরা কদিন বাদেই কিন্তু আমার বস হবে। ঠিক, তাই জন্য যতই ট্রেনিং দেন কিন্তু একটু একটু করে ট্রেনিং দিয়েই থেমে গিয়ে বলেন, কল্যাণবাবু আপনার বাড়ি কোথায়, শুভঙ্করবাবু আপনি কে আছে বাড়িতে, এইসব গল্প করে একটু বিশ্রাম দেন। আমার ক্ষেত্রে হলো না, আমি একা, তাই একা তো আর পুলিশ প্যারেড হয় না। তো ওরা করলেন কি, আমাকে কনস্টেবলদের ব্যাচে ঢুকিয়ে দিলেন। এবার কনস্টেবল আপনার ব্যাচে আপনি একা একজন? আমার ব্যাচে আমি একমাত্র একা। মানে এই ব্যাচে রাজ্যে আর কোনো অফিসার নেই? কোনো অফিসার নেই। এবার একা কী করে ট্রেনিং হবে? একা তো প্যারেড তো একা হয় না, প্যারেড তো সম্মিলিতভাবে হয়। তো আমাকে কনস্টেবলদের ওখানে ঢুকিয়ে দেওয়া হলো। এবার কনস্টেবলের কোনো বিশ্রাম নেই। আচ্ছা, এই যে ঘটনা ওটা শুরু হলো, ডিএসপিদের ক্ষেত্রে ওটা হয়তো 5 মিনিট পরে একটু রেস্ট, এখানে কন্টিনিউয়াস 35 মিনিট। আচ্ছা, সো রিগরাস ট্রেনিং আর কি। আচ্ছা, সেই থেকে বাঁচতে আমি শেষকালে মাস 5-6 বাদে বললাম যে আমি ঘোড়া শিখবো বেশি করে। আচ্ছা, তো দুটো পিরিয়ডই আমি তখন ঘোড়া চালাতাম। গৌতমবাবু ছিলেন একজন ইন্সপেক্টর, খুব ভালো, উনি ওনার ছেলে আর আমি ঘোড়া নিয়ে বেরিয়ে যেতাম ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকায়। এই যে সেই সময় আপনি যখন পশ্চিম মেদিনীপুরে ছিলেন, তারপরে তখন তো সেই সময় ছোটো আঙারিয়া, কেশপুর, বিরাট উত্তাল। ছোট আঙারিয়াটা কিন্তু আমার আগেই হয়েছিল, তারপরে কেশপুর একটা উত্তাল, কেশপুর আমার উত্তাল অবস্থা। তো সেইখানে আপনি নাকি রফিককে অ্যারেস্ট করেছিলেন? হ্যাঁ, মোহাম্মদ রফিক সরুই গ্রাম থেকে তখন সদ্য উঠে আসছে এবং দুর্দণ্ড প্রতাপ, তৃণমূলের ছেলে। তো আমার গাড়ির ড্রাইভার আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি বটতলার টিএমসি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে রফিক গল্প করছে। আমি ডাকলাম, এই রফিক। রফিক দৌড়ে এলো, হ্যাঁ স্যার বলুন স্যার, বলুন স্যার। ওঠো। গাড়িতে উঠলো, ওর পাশে আমি বসলাম সামনের সিটে। গাড়ি চালাতে বললাম। গাড়ি চলতে শুরু করতেই রফিক বুঝে গেল। রফিক করলো কি, রফিক তো বাসের ড্রাইভার ছিল একসময়। রফিক ক্লাসটা টিপে গাড়িটা বন্ধ করে দিচ্ছিল। আমি বাধ্য হয়ে আমার আর্মসটা বার করে বললাম, রফিক এখানে তুমি যদি গাড়ি বন্ধ করো তুমি বাঁচবে, আমি মরবো, তো আমি তার আগে তোমার হাঁটুতে গুলি করে দেবো। রফিক দেখলো আর কিছু করা যাবে না, তো ওকে নিয়ে আমরা খড়গপুর লোকাল থানায় গেলাম। খড়গপুর লোকাল থানায় ওকে রাখলাম, কারণ মেদিনীপুর উত্তাল হয়ে যাবে, জানা কথা। খড়গপুর লোকাল থানায় রফিক একতারা নোট দিয়ে আমাকে বলল, এটা আপনি আমার বউকে দিয়ে দিন, মেদিনীপুরের সাজান স্যার হোটেলে আছে। আমি বললাম, আরে তোমার জন্য তো লোকজন আসছে এখুনি, তাদের হাতে দিয়ে দাও। বললো, আপনাকে আমি বিশ্বাস করি, আপনি নিয়ে যান। এবার আমি আবার কী করবো, আমি মেদিনীপুরে ফিরে এসে আবার খুঁজে খুঁজে সেই হোটেলে গিয়ে তার স্ত্রীর হাতে আবার সেই টাকা তুলে দিলাম। রফিক অ্যারেস্ট হলো। 13 দিনের মাথায় রফিক ফুল মালা নিয়ে বেরিয়ে এলো এবং ওর ক্ষমতা যা ছিল তার 3 গুণ হয়ে গেল। এটা কি রাজনৈতিক চাপ ছিল ওকে গ্রেপ্তারের? প্রশাসনিক চাপ আমি বলবো। আচ্ছা, আমাকে এসপি বললেন যে তোমাকে এখনই শুনতে হবে। এসপি শুনতেই চাইছিলেন না যে ওকে সেই মুহূর্তে, ভোটের সময় এটা, সেই মুহূর্তে অ্যারেস্ট করে দিলে ও কিন্তু বেরিয়ে এসে বড় নেতা হয়। এটা পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে হয় অবশ্যই, কারণ তাকে যদি অ্যারেস্ট করার পরে সে যদি দিব্যি জামিন নিয়ে বেরিয়ে চলে আসে আর তারপরে পরেই ভোটে দাঁড়ায়, তা তো সে তো হই করে জিতবে। আচ্ছা, পুরুলিয়া বান্দোয়ান থানা। বান্দোয়ান থানা এটা ভাই মজার। ওসি নীলমাধব দাস মারা গেল একটা বুবি ট্র্যাপে পড়ে। এরপর যেদিন মারা গেলেন, সোফার আই রিমেম্বার, তারিখটা বোধ হয় 11ই সেপ্টেম্বর বা কিছু 11th। পরের দিন আইজি সাহেব ছিলেন, আইজি ওয়েস্টার্ন জোন গৌতম চক্রবর্তী সাহেব ফোন করলেন যে কল্যাণ আপনি এখানে আসবেন, আজ ডিএসপি হেড কোয়ার্টার। আমি তখন এসডিপিও বিষ্ণুপুর। ঠিক, আমার উত্তরটা ছিল যে এই আপনার এই প্রশ্নের উত্তরে কি না বলার কোনো অপশান আছে? দ্যাট ইজ এ ভেরি চ্যালেঞ্জিং পোস্ট সেই সময়। সেই পশ্চিমবঙ্গে সেই প্রথম সাকসেসফুল মাওয়িস্টদের কোনো পুলিশ নিধন একদম, এবং সেখানে আমি বলবো যে না, আমি যাব না। তো উনি তাতে একটাই কথা বললেন, আপনার আগে 2-1 অফিসারকে বলা হয়েছে, তারা রিফিউজ করেছেন, তাই আপনাকে এই কথাটা বললাম। আমি বললাম আপনি স্যার অর্ডার করান। ওই দিনই রাত্রে অর্ডার এলো। তো তারপরে তো এই বান্দনে ঢুকলাম, ঢুকেই ক্যাম্প, তখন বিনীত গোয়েল সাহেব এসপি, ওখানে ক্যাম্প করতে হলো রসিকনগরে। প্রচুর রেড হলো। ওখান থেকে ছদ্মবেশে মোটরসাইকেলে উইদাউট আর্মস ঝাড়খণ্ডে একটি গ্রামে যেতে হলো, মার্শালের গুরুদেব যিনি ছিলেন তার সঙ্গে দেখা করতে। ভালো, খুব চ্যালেঞ্জিং কাজ ছিল, ভালো কাজ ছিল ওটা।
তো এইখানে এই কাজ করতে করতেই নাকি গুরপানায় একটা ট্রেনিং ক্যাম্পের আপনারা খবর পেয়েছিলেন। গুরপানা হচ্ছে একটা অত্যন্ত বিখ্যাত বা কুখ্যাত যাই বলে থাকুন, হ্যাঁ, যেখানে গুরপানা একটা প্রচুর গ্রাম। মাওবাদীদের একদম জন্মস্থান কারণ বলা এটার যেতে পারে। অদ্ভুত একটা লোকেশন ছিল, এর পাশে একটা বড় পাহাড় ছিল। ঠিক। এই পাহাড়টার ঠিক নিচে উল্টো দিকে একটা শুকনো পুকুর ছিল। তো ওইখানে মাওয়িস্টরা মাঝে মাঝে আসতো, এটা আমাদের কাছে খবর ছিল। আমরা বহুবার গুরপানাতে রেড করেছি, অ্যাম্বুশ করেছি, কিন্তু খুব বেশি কিছু করতে পারিনি। খবর আমার কাছে ছিল না, টু বি ফ্র্যাঙ্ক, খবর ছিল আমার সুপিরিয়রের কাছে। তো তিনি একদিন দুম করে রসিকনগর ক্যাম্পে এসে বললেন, কল্যাণ চলো বেরোবো। তো আমি বললাম ফোর্স? বললো তুমি তোমার সিকিউরিটি, আমি আমার সিকিউরিটি, আর বিএসএফের কিছু লোক। আর কোনো লোককে নিলেন না। ওসি ছিলেন, ওসির সিকিউরিটি। এবার আমরা যখন যাচ্ছি অন্ধকারে, উনি অনেক, এটা কখন, রাত কখন? রাত্রি শুরু হলো আমাদের রসিকনগর ক্যাম্প থেকে অ্যারাউন্ড 7:30। আচ্ছা। যেটা আমরা যদি আগে জানতাম, পাহাড়টা ক্রস করে সোজা গেলে আমরা পুকুরের ঠিক ওপর থেকে ওদেরকে দেখতে পেতাম। আচ্ছা। এই রাস্তাটা আমি চিনতাম, যেহেতু আমি এখানে প্রচুর ঘুরেছিলাম, কিন্তু আমি তো জানতাম না কোথায় যাচ্ছেন। তো পাহাড় ঘুরে ঘুরে যাওয়া হলো, যেটা প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। আচ্ছা। সোর্স নিয়ে গেল। সোর্স নিয়ে যাওয়ার পরে আমরা যখন পৌঁছলাম, তখন বিএসএফ কিন্তু আমাদের পেছন থেকে মোটামুটি অনেকটা গ্যাপ করে ফেলেছে। তো আমরা যখন কাছাকাছি পৌঁছলাম, তখন ওই পুকুরের পাড়ে ঝোপের মধ্যে থেকে একটা চিৎকার এলো, কোন? হিন্দিতে জাস্ট জিজ্ঞেস করলো কোন। এবারে আমাদের সোর্স কিন্তু ততক্ষণে চলে গেছে। সোর্স পাসওয়ার্ডটা বলে গেছেন সুপিরিয়র অফিসারকে। আচ্ছা। সুপিরিয়র অফিসার কিন্তু ওটার উত্তরে হিন্দিতে উত্তর দিলেন ভল্লু, কিন্তু পাসওয়ার্ডটা ছিল ভাল্লুক। তো এর উত্তরে যেটা হলো সেটা হচ্ছে দুমদুম করে ফায়ার করতে শুরু করলো ওদিক থেকে, আমরা কিছু বুঝে ওঠার আগেই। এবার আমরা ছিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল চাঁদ, তো ন্যাচারালি আমাদের সেট দেখা যাচ্ছিল। আমি তো দেখলাম ধমাধম করে সুপিরিয়র অফিসার তার সিকিউরিটি হ্যান ত্যান ওসি বসে শুয়ে পড়লেন। আমি পুরো হতচকিত, মানে আমার জীবনে প্রথম ওরকম হচ্ছে যে আমার সামনে থেকে গুলি চলছে। তো হঠাৎ আমার বাঁ পায়ে প্রচণ্ড একটা জোরালো লাথি। আচ্ছা। আমি পড়ে গেলাম মাটিতে। যাই হোক, পড়ে গিয়ে তারপরে মোটামুটি পজিশন নিয়ে AK-47 থেকে গুলিগোলা চললো। ওরাও প্রচুর গুলি চালিয়েছিল, আমরাও চালিয়েছিলাম। আমরা আলটিমেটলি ওরা যখন চলে গেল, গিয়ে দেখলাম 11টা বন্দুক সিজ হয়েছিল, সোফার আই রিমেম্বার, এবং বেশ কিছু ল্যান্ডমাইন প্রচুর, এবং ওদের ইনজুরিও ছিল, রক্তের ট্রেল ধরে ধরে আমরা গিয়েছিলাম। তো সেটা হলো, কিন্তু তারপরে আমার সিকিউরিটি সকালবেলা আমার কাছে ক্ষমা চাইছে যে স্যার আপনি এমন দাঁড়িয়েছিলেন, আপনার গায়ে গুলি লাগতো, কারণ আপনাকে দেখা যাচ্ছিল তো মুন লাইটের এগেনস্টে। তো বাধ্য হয়ে স্যার আমাকে আপনার পায়ে মারতে হয়েছিল যাতে আপনি পড়ে যান। সো দ্যাটস হাউ হি সেভড মি। আচ্ছা, এই যে ক্যাম্পটা আপনারা অ্যাটাক করেছিলেন, ওই ক্যাম্পটায় নাকি সেই সময় মাওবাদীদের সমস্ত কিষানজি থেকে শুরু করে সমস্ত টপ লিডাররা ছিলেন? না, কিষেনজি ছিলেন কিনা সেটা কিন্তু আমি এখনো কনফার্ম নই, কিন্তু তারপরেই যারা ছিলেন দীপক এরা কিন্তু ছিলেন। দীপক, আকাশ, হ্যাঁ এরা ছিলেন, এরা সবাই ছিলেন। এবং মানে আমরা যখন ওই পৌঁছলাম, ক্যাম্পটা যদি পারফেক্টলি সাকসেসফুল হতো, তাহলে কি এরা যে মাওবাদীদের বড় একটা ধাক্কা খেত ওরা। আমরা যদি পাহাড়টা পেরিয়ে যেতে পারতাম, পাহাড়টাকে ক্রস করে, তাহলে আমরা উপর থেকে ওদের উপর গুলি করতে পারতাম। আচ্ছা। তো সেটা যদি করা যেত, তাহলে কিন্তু ওরা সত্যি সত্যি বড় ঘা খেত একটা। এমনকি ওই যে বান্দোয়ানের ওসির মার্ডার কেসে যে মেন ওয়ান্টেড ছিল মার্শাল, ইভেন সেও ছিল বলে আমাদের কাছে খবর ছিল। এরপর আপনি কি বিদেশে গিয়েছিলেন, কসোভোয় গিয়েছিলেন? হ্যাঁ, এরপরে কসোভো, কারণ ওখান থেকে আমার পোস্টিং, ওখান থেকেই ইনফ্যাক্ট এসপি বিনীত গোয়েল সাহেব আমাকে বললেন তুমি যাও, কসোভো UN মিশন আছে। আমি বললাম আমি যাবো না, আমার ছেলে ছোট্ট, তখন 2-2.5 বছর বয়স। উনি বললেন আরে তুমি সিলেক্টেড তো হও, তারপরে দেখা যাবে। তো উনিও যেতে চেয়েছিলেন, কিন্তু যাই হোক এসপি বলে উনি ছাড়া পাননি, আমাকে পাঠিয়ে দিলেন। ট্রেনিং হলো, টেস্ট হলো, টেস্টে কোয়ালিফাই করে গেলাম। এবার উনি বললেন যে আরে কোয়ালিফাই করে গেছো, ঘুরে এসে যাও, চলে যাও। কতদিনের জন্য? 1 বছর পুরো। আচ্ছা, কি করতে হতো ওখানে? ওখানে আমি যখন প্রথম গেলাম, প্রথম ওদের 10-15 দিনের একটা ওরিয়েন্টেশন ছিল। তারপরে আমি মিত্রভিসা বলে একটা পুলিশ স্টেশনে জয়েন করলাম। তার 1 মাসের মধ্যে পরপর ইন্টারভিউ হতে থাকে ওদের। সেই ইন্টারভিউতে আমি চলে এলাম হোমিসাইড, যেমন আমাদের ডিডির হোমিসাইড, সেই হোমিসাইড সেকশনের হেড হয়ে। মানে মার্ডার অর এনি ডেথ, মোস্টলি মার্ডার। আর তারপরে তারও মাস দেড়েক বাদে আমি হলাম ডেপুটি চিফ অফ ক্রাইম অফ দ্য হোল কান্ট্রি। আচ্ছা। ওইখানেই আমি শেষ করলাম, 8-9 মাস ওখানেই ছিলাম অ্যাজ ডেপুটি চিফ অফ ক্রাইম। ওখানে ক্রাইমের ধরন কীরকম, মানে আমাদের ওখানে মূলত তখন ক্রাইম ছিল ট্রাফিকিং, মার্ডার ডেফিনেটলি, অ্যান্ড ড্রাগ। কারণ ওদের তো ইকোনমিটাই ধ্বংস হয়ে গিয়েছিল। বড় বড় 2টো পাউরুটির কারখানা ছিল, সেই দুটোকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছিল, করে দিয়েছিল আর কি, বম্বিং করে। তো ন্যাচারালি এইগুলোই ছিল ওদের মূল ক্রাইম। ফিরে এলেন একটা দেশের ডেপুটি চিফ অফ ক্রাইম হয়ে,
তারপর ফিরে এলেন বিরাট অভিজ্ঞতা নিয়ে, মালদায় জয়েন করলেন তো? না, ফিরে এসেই নারায়ণ ঘোষ সাহেব ডাকলেন, ফিরে এসে এই 3rd ব্যাটালিয়নেই জয়েন করলাম, আচ্ছা, যেখান থেকে গিয়েছিলাম অফিসিয়ালি। সেইখানে আমাদের নারায়ণ ঘোষ সাহেব আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন, এই শোনো, বড্ড পরিশ্রম করেছো, 1 বছর বাড়ি থেকে দূরে ছিলে, শান্তির জায়গা চন্দননগরে তোমায় দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চন্দননগরে তখন ডাইরেক্ট আইপিএসরাই মূলত যেতেন, শান্তির জায়গায় ছিল ভীষণ। ব্যাস, চন্দননগরে এলাম বোধহয় আমার যতদূর মনে পড়ছে ফেব্রুয়ারি। ওই বছরের ইলেকশনের যেদিন রেজাল্ট হলো সেদিনই বুদ্ধবাবু ঘোষণা করলেন টাটা আসবে সিঙ্গুরে। ব্যাস, তারপরে 1.5 বছর তো গল্প পুরো। কি হয়েছে সিঙ্গুরে তারপর? যেদিন বুদ্ধবাবু বললেন হ্যাঁ, সেদিনও চুপচাপ, ঠিক আছে টাটা হবে সিঙ্গুরে ইত্যাদি। তার বোধহয় 3-4 বাদে এসপি ফোন করলেন, আরে আপনি কোথায়? আমি বললাম অফিসে। বললো আপনি শিগগির সিঙ্গুরে যান, টাটা লোকরা এসেছিলো, তাদেরকে ঝাঁটাফাটা নিয়ে লোকে তাড়া করেছে। ও সে আমাকে কিছুই বলেনি, জানিও না। তো সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, ততক্ষণে টাটার লোকেরা চলে গেছেন। সেই দিন থেকে সেই যে শুরু হলো ঝামেলা, তারপরে 1 বছর 4 মাস বোধহয় চললো। তার মধ্যে টাটা আস্তে আস্তে বড় হলো, কনভেয়ার বেল্ট থেকে গাড়ি বেরোলো দেখলাম নিজে চোখে। প্রথম নিজে চোখে দেখলাম অটোমেটেড ড্যাশবোর্ড তৈরি হচ্ছে, একসঙ্গে 22টা ইনস্ট্রুমেন্ট, একটা রোবটের হাত সিল করছে ঢোকাচ্ছে, সিল করছে ঢোকাচ্ছে, গাড়ির চাকা তৈরি হচ্ছে হাইড্রোলিক প্রেসে একটার পর একটা। সেসব দেখতে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। প্রথম কথা এরকম দেখিনি, দ্বিতীয় কথা একসঙ্গে সোফারে রিমেম্বার টাটা ছাড়া আরও বোধহয় 40টা কারখানা, অ্যান্সিলারি কারখানা যেগুলো, সেগুলো শুরু হয়ে গিয়েছিল। সো এটা কর্মযোগ্য বিরাট একটা। এবং পুলিশ নয়, ব্যক্তি কল্যাণ মুখার্জি কি মনে করেন সিঙ্গুরে টাটার কারখানা হলে ভালো হতো রাজ্যে? অবশ্যই, পুলিশ হিসেবেও মনে করি। এই জন্য বলছি যে সেই দিনকে যেদিন টাটা এটা ঘোষণা করলেন, আমি ফিরে এসেছি সিঙ্গুর থেকে, তখন গাড়ি আমি নিজে চালাতাম। ফিরে এসেছি সিঙ্গুর থেকে, দেখছি ঘরে ঢুকতে ঢুকতে দেখছি রতন টাটা বলছেন টিভিতে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি। ও সঙ্গে সঙ্গে নেমে আমি ওই গাড়ি চালাই বা সিঙ্গুর যখন পৌঁছলাম, দেখি পলিটিক্যাল কিছু লোক তারা টায়ার জ্বালাচ্ছে এটার প্রতিবাদে। কিন্তু আমি আমার পুলিশ ক্যাম্পে পৌঁছে দেখি, বিশ্বাস করো, ইন্সপেক্টর থেকে আরম্ভ করে ডিএসপি পর্যন্ত, লোকেরা পর্যন্ত জাস্ট সিম্পলি চোখের জল ফেলছে। কি হলো না স্যার, এত পরিশ্রম করলাম। ভুলটা কোথায় ছিল কল্যাণদা? কোনটা ভুলটা কোথায় ছিল তাহলে? একটা সময় এলো যখন 3টে পক্ষই, সরকার, বিরোধী এবং টাটা, চাইলো যে টাটাটা না হোক, ওখানে সিঙ্গুরটা না হোক। কারণ 3টে পক্ষেরই কিন্তু লাভ ছিল সেই সময়। বিশেষ করে সরকার চাইছিল লোককে দেখাতে, গোটা রাজ্যকে, দেখো এত ভালো একটা জিনিস কিন্তু বিরোধীদের জন্য তোমরা পেলে না, অতএব এই বিরোধীদের তোমরা বর্জন করো। বিরোধীরা চাইছিল যে আমরা তো সামান্য বলেছি যে এই জমির বদলে অন্য জমি নেওয়া হোক, এটা 2 ফসলি 5 ফসলি জমি, সেটা সরকার করলো না, অতএব এই সরকার কৃষক বিরোধী, এদের বর্জন করা হোক। আর টাটা অবভিয়াসলি ব্যবসায়িক কারণে দেখলে হচ্ছে বেটার জায়গা, অন্য জায়গায় আমি পেয়ে যাচ্ছি, অতএব আমার তো যা করা সব ইনসিডিউটে আছে, আমার তো কিছু খরচ হচ্ছে না, নষ্ট কিছু হচ্ছে না। সেই পয়েন্টটাতে এসে কিন্তু এক্সেপ্ট প্রবাবলি পুলিশ অফিসার্স প্রত্যেকেই খুশি হয়েছিল যে যাক বাবা, সিঙ্গুর হচ্ছে না, আমার ইন্টারেস্টটা সার্ভড হয়ে গেল। আমরা কথা বললাম কল্যাণ মুখোপাধ্যায়ের সঙ্গে। যে অংশ আপনারা দেখলেন কেস ডায়েরির, এটা প্রথম অংশ। এরপর দ্বিতীয় অংশ দেখবেন আগামীকাল, আর কেস ডায়েরির বিস্তারিত দেখবেন ইউটিউবে। Negative, negative,